প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা দেখছিলাম চতুর্থ বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি কোর্স। আমাদের আজকের টপিক ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল পলিসি, এটা আমাদের চ্যাপ্টার 5। তো আজকের যে টপিকগুলো আমরা দেখতে চাই, তার মধ্যে আমাদের এই টপিকটা আমরা আগেও দেখেছি। এটাকে আমরা বলছি হোয়াট ইজ গোল্ড স্ট্যান্ডার্ড। গোল্ড স্ট্যান্ডার্ডটা কি সেটা আমরা একটু দেখতে চাই। এরপরে আমরা দেখতে চাই নেচার অফ গোল্ড স্ট্যান্ডার্ড। তারপরে এই নেচার অফ গোল্ড স্ট্যান্ডার্ডের আন্ডারে আমরা শেষ পর্যন্ত দেখতে চাই যে গোল্ড স্ট্যান্ডার্ড কেন টিকলো না, সেটাও আমরা দেখতে চাই। এরপরে আমরা দেখতে চাই হোয়াট ইজ ব্রেটন উডস সিস্টেম, ব্রেটন উডস সিস্টেমটা কি, এবং তারপরে আমরা আসতে চাই আমাদের আইএমএফ অ্যান্ড ইটস ফাংশন নিয়ে। শেষ বেলায় আমাদের টার্গেট হলো আইএমএফ এর ফাংশন গুলো কি সেটা দেখা। তো এখন আমরা আমাদের টপিকে আসি। যদি কোশ্চেন থাকে তাহলে আমরা আবার স্পিকার ওপেন করে দিব। তো আমাদের ফার্স্ট টপিক আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড। এখন আমরা আসি, একটা সময়ে আমরা দেখেছিলাম যে আহ, আহ, আমরা যদি বলি মার্কেন্টালিজম, তো মার্কেন্টালিস্ট থিওরিতে আমরা দেখেছিলাম যে আহ, তখনকার দিনে নেশন গুলো বলতো তোমরা ওয়েলথি হওয়ার চেষ্টা করো। তো মার্কেন্টালিজম থিওরিতে আমরা ওয়েলথি বলতে কি বুঝতাম, তখনকার দিনে বলা হতো যে যদি যত বেশি তোমার গোল্ড আর সিলভারের এই যে প্রেশাস মেটালের কয়েন তোমার যত বেশি তুমি আর্ন করতে পারবা, তত তুমি ওয়েলথিয়ার। তো যখন আমরা বলছি গোল্ড আর সিলভার কয়েন আর্নিং, তো তখনকার দিনে এই যে গোল্ড আর সিলভার কয়েন আর্নিংটা মূলত কেন হতো এবং আমি কেন গোল্ড আর সিলভার কয়েন আর্ন করতে চাইতাম। তো আচ্ছা, তো তখনকার দিনে দেখা যেত যে আসলে গোল্ড আর সিলভারটা এমন একটা প্রেশাস মেটাল যেটা তার ভ্যালুটা সংরক্ষণ করতে পারে। কিভাবে তার ভ্যালু সংরক্ষণ করতে পারে, আমরা যদি বলি যে গোল্ড যদি আমার কারেন্সি হিসাবে নাও কেউ অ্যাকসেপ্ট করে, তাহলে গোল্ড দিয়ে আমার সৌন্দর্য বর্ধনের জন্য আমি যে অর্নামেন্ট সেগুলো আমি তৈরি করে রেখে দিতে পারি। এটা দিনের পর দিন বছরের পর বছর এটার ভ্যালু নষ্ট না হয়ে এটা টিকে থাকতে পারে। ফলে একটা সময় দেখা যেত যে দ্রব্য সেবা সামগ্রীর বিনিময়, আর তখনকার দিনে সেবা সামগ্রীর ভ্যালুটা এত তুলনামূলকভাবে কম ছিল, তো সে সময়ের দিকে দ্রব্য বা যেসব কেনা বেচা হতো সেগুলো বেশিরভাগই গোল্ড ও সিলভার দিয়ে কেনা বেচা হতো। তো যখন এই যে গোল্ড আর সিলভারে আমি দ্রব্য কেনা বেচা করতে পারি, তাহলে এরপরে আমরা আসি। তো একটা সময় দেখলাম যে আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্য যখন অনেক বেশি বেশি বাড়তে থাকলো, তখন দেখা গেল যে এই যে গোল্ড আর সিলভার এটা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রানজাকশন একটা অসুবিধা তৈরি হয়। কারণ এটা আমাদের বহন করার একটা বড় ঝুঁকি থাকে, তারপরে বহন করার একটা খরচ থাকে, অথবা অর্থাৎ আমি যে বড় আকারের যে ট্রানজাকশন সেগুলো আমাদের তখন গোল্ডের মাধ্যমে আমরা আর করতে পারিনি। তো তখন করা হলো কি যে গোল্ড, যে আমাদের ভ্যালুটা আছে, যে গোল্ডের যে রিজার্ভ আছে, সেই গোল্ডের রিজার্ভের ভিত্তিতে প্রত্যেকটা দেশ তাদের একটা ফিয়াট কারেন্সি যেটাকে বলা হলো, অর্থাৎ কাগজি মুদ্রা, এই কাগজি মুদ্রায় তারা তাদের গোল্ডের ভ্যালুটাকে এক্সচেঞ্জ করে নিল আর কি, অর্থাৎ গোল্ডের রিজার্ভের ভিত্তিতে তারা তাদের কারেন্সি ছাপিয়ে নিল। তো সেক্ষেত্রে কি হলো যে আমার যে যে পরিমাণ গোল্ড আর সিলভার আছে তার ভিত্তিতে আমি একটা নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট অ্যামাউন্ট আমি আমার কারেন্সিতে কনভার্ট করে নিলাম। এমন হতে পারে যে আমার অ্যাকাউন্টস গোল্ডের মূল্য যদি বাংলাদেশি টাকায় ধরি 5,000 টাকা, তাহলে সেক্ষেত্রে আমার যদি আমি বলি 5,000 টাকা যদি কারোর কাছে থাকে, তাহলে সেই 5,000 টাকা দিয়ে সে অ্যাকাউন্টস গোল্ড কিনতে পারে বাংলাদেশ থেকে, এরকম আর কি। অর্থাৎ আমি আমার কনভার্টেবিলিটি করে নিলাম কিসে, পেপার কারেন্সিতে। তো পেপার কারেন্সির ভিত্তিতে আমার কি পরিমাণ গোল্ড রিজার্ভ আছে সেই ভিত্তিতে মূলত আমার কারেন্সির ভ্যালু ডিটারমাইন হলো আর কি। তো এখন যখন আমি ইন্টারন্যাশনাল ট্রেড করতে চাই, তখন আমি হয়তো আমার কারেন্সিটা গোল্ডে কনভার্ট করতে পারি, তাহলে নিঃসন্দেহে যখন আমি ইন্টারন্যাশনাল ট্রেড করব তখন আসলে কি হবে। তো আমি যদি আমার কারেন্সিটা গোল্ডে কনভার্ট করি, তাহলে যখন অন্য কান্ট্রির সঙ্গে আমি ট্রেড করতে চাই, তাহলে সেই কান্ট্রির কারেন্সিটাও গোল্ডে কনভার্ট করা যাবে। কারণ দুই দেশে গোল্ড অ্যাকসেপ্টেন্স থাকলে তখনই কেবল আমি ওই দেশের সঙ্গে ট্রেড করতে পারবো। অর্থাৎ তখনকার দিনে যেসব কান্ট্রি গুলো তাদের কারেন্সির ভ্যালুটা, গোল্ডটাকে কারেন্সি ভ্যালুটা কনভার্ট করেছে, মূলত গোল্ড স্ট্যান্ডার্ড যারাই ফলো করেছে তাদের সঙ্গে এখন আমি ট্রেড করতে পারি। তো এখন কথা হলো যে আমি যে ট্রেড করব, আগে তো আমি গোল্ড পে করতাম, এখন আমি তো কারেন্সি চলে এসেছে, পেপার কারেন্সি। তো সে অর্থে এখন আমি কি করতে চাই, কিভাবে আমি আমার এই পেপার কারেন্সিকে আমার এক্সচেঞ্জ রেট দিয়ে কনভার্ট করব, অথবা আমি কিভাবে গোল্ডে ট্রান্সফার করব। তো এখন আমরা আসি যেভাবে আমরা ট্রান্সফার করছি সেটাকে আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড। তো সেই গোল্ড স্ট্যান্ডার্ডের এক্সাম্পল আমরা আগেও দিয়েছিলাম। তো এখন আমরা আসি যে এই যে গোল্ড স্ট্যান্ডার্ড, এই গোল্ড স্ট্যান্ডার্ড এটা মূলত আমাদের
দেখা যায় যে যারা মেজর ট্রেডিং নেশনস, যারা আমরা বলি গ্রেট ব্রিটেন, যাদের যারা বেশি বেশি ভ্যালু ক্রিয়েট করে ইন্টারন্যাশনাল ট্রেডে, তাদের মধ্যে গ্রেট ব্রিটেন আছে, জার্মানি, ইউনাইটেড স্টেটস। এরা মূলত এই গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাডপ্ট করে আর কি 1880 দশকের পরের থেকে, ওই সময়ের থেকে। তো এখন আমরা আসি, তাহলে আমরা বলছি কি যে আমাদের যে কারেন্সির ভ্যালুটা আছে সেটাকে আমরা গোল্ডে কনভার্ট করে নিব এবং তার ভিত্তিতে আমরা এক্সচেঞ্জ রেটটা ক্যালকুলেট করবো, যেটা আমরা গোল্ড স্ট্যান্ডার্ডে দেখেছি, মিন পার প্যারিটি রেটেও দেখেছি আমরা। তো সেখানে আমরা দেখেছিলাম কি যে এখানে আমরা বলেছিলাম যে তখন আমাদের ডিফাইন করা ছিল কি যে ইউএস ডলারের ভিত্তিতে আমরা ইউএস ডলার আর এখানে আমরা পাউন্ড হিসাব করে দেখতে চাই, কারণ এই দুটো কারেন্সির এরাই মূলত ইন্টারন্যাশনাল ট্রেডে ইউরোপ আর আমেরিকা বললে মূলত এরাই এখানে প্রতিনিধিত্ব করে। তো সেই প্রতিনিধিত্বশীল দুটো কান্ট্রির আমরা কারেন্সিটাকে গোল্ডে কনভার্ট করে নিতে চাই। কনভার্ট করে আমরা কিভাবে এক্সচেঞ্জ রেট হিসাব করব সেটা আমরা এখান থেকে দেখতে চাই। তো যে প্রসেসে আমরা এই এক্সচেঞ্জ রেটটা হিসাব করি গোল্ডের ভিত্তিতে, সেটাই মূলত আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড হিসাবে পরিচিত আর কি। তো সেক্ষেত্রে আমরা দেখি যে আমরা বলছি যে গ্রেইনস অফ গোল্ড, এক তলা গোল্ড যেটাকে আমরা বলি, সেই গ্রেইনস অফ গোল্ডের ভ্যালুটা কিভাবে এখানে ডিটারমাইন করা হয়েছে। প্রথমে আমি বলছি যে 1 US ডলার। তো 1 US ডলারে কতটুকু পরিমাণ গ্রেইনস অফ গোল্ড পাওয়া যেত, ফাইন গোল্ড যেটাকে আমরা বলি, পিওর গোল্ড, সেটা হলো 23.22 গ্রেইনস অফ গোল্ড পাওয়া যেত আর কি। তো এখন আমরা আসি, এটা আমরা দেখলাম ইউএস এর। তাহলে এখন আমরা যদি দেখি যে তাহলে এখন একটা কাজ করি, সচরাচর আউন্সে এই রেটটা পরিমাপ করা হয়, তো আউন্সে কনভার্ট করি। তো এখানে আমরা দেখছি যে আমাদের 480 গ্রেইনসে আমাদের 1 আউন্স হয়। তো সেক্ষেত্রে আমি যদি বলি এটাকে যদি 23.22 কে আমি কনভার্ট করে নেই আমাদের এই যে আমাদের এখানে $1 ভিত্তিতে, তাহলে কেমন হয়? 480 ডিভাইডেড বাই 23.22 যদি আমি করি, তাহলে আমার 1 আউন্স গোল্ডের ভ্যালু কত সেটা বের হয়ে যাবে। অর্থাৎ $1 যদি 23.22 আউন্স গোল্ড গ্রেইনস অফ গোল্ড পাওয়া যায়, তাহলে 480 গ্রেইনস অফ গোল্ডের ভ্যালু আমাদের কত ডলারের, সেটা আমরা যে বলছি যে 480 কে যদি 23.22 দিয়ে ভাগ দেওয়া হয়, এটা একটা সহজ হিসাব, 20.2767 ডলার আমাদের আসে গোল্ডের ভ্যালু। তো এখন আমরা যদি দেখি যে 1 আউন্স গোল্ডের ভ্যালু আমেরিকাতে 20.67 US ডলার, তাহলে সেক্ষেত্রে আমরা একটা কাজ করি যে ব্রিটিশদের আমরা 1 আউন্স গোল্ডের ভ্যালু কত দেখে আসি। তো সেখানে আমরা দেখি যে আহ, এদের আমাদের যে 1 পাউন্ডে কত গ্রেইনস অফ গোল্ড পাওয়া যায়, এদের 1 US ডলারে আমরা দেখছি 23.22 গ্রেইনস অফ ফাইন গোল্ড পাওয়া যায়। তো এখন আমরা আসি, এখানে আমরা দেখছি যে ব্রিটিশরা আমরা দেখছি যে 1 পাউন্ডে তাদের 113 গ্রেইনস অফ ফাইন গোল্ড পাওয়া যায়। তো এখন আমি যদি একটা কোশ্চেন করি এখান থেকে, কোশ্চেনটা হলো যে তাহলে এখানে কার ভ্যালু বেশি বেশি, গোল্ডের ভ্যালু বেশি নাকি আউন্সের ভ্যালু বেশি, এই পাউন্ডের ভ্যালু বেশি? ইউএস ডলারের ভ্যালু বেশি নাকি এখানে আউন্সের ভ্যালু বেশি, এই সরি ধুর, এখানে আমরা বলছি পাউন্ডের বেশি ভ্যালু বেশি। কোনটার ভ্যালু তাহলে এখানে বেশি? এই এখন তোমরা কথা বলতে পারবা? এখন আমরা দেখলাম ডলারের ভ্যালু বেশি। 1 US ডলার দিয়ে আমরা 23.22 গ্রেইনস অফ ফাইন গোল্ড কিনতে পারি, আর 1 পাউন্ড দিয়ে আমরা 113 গ্রেইনস অফ ফাইন গোল্ড কিনতে পারি। আর সুজানা বলো এখানে না কার না ভ্যালু বেশি? স্যার পাউন্ড, পাউন্ড। জি স্যার পাউন্ডের ভ্যালু বেশি মনে হয়। তাহলে পাউন্ডেরই এখন তো আমরা বেশি। বলছি যে এখানে তাহলে আমাদের পাউন্ডের ভ্যালু বেশি। তাহলে আমরা দেখি সেক্ষেত্রে আমাদের 1 আউন্স গোল্ডের ভ্যালু যদি আমরা পাউন্ডে কনভার্ট করি তাহলে কেমন আসে। তাহলে আমরা দেখেছিলাম আগে 20.67 ছিল আমাদের 1 আউন্স গোল্ডের ভ্যালু। আর এখানে আমরা দেখছি কি তাহলে 113 কে এখন তাহলে আমরা ভাগ দিয়ে দিই, 480 ডিভাইডেড বাই 113 করলে আমাদের ভ্যালু আসে 4.25 পাউন্ড। তাহলে এখন আমরা এখানে 20.67 একটা ডলার পেয়ে গেলাম আর একটা 4.25 পাউন্ড পেয়ে গেলাম, কিন্তু আমাদের ভ্যালুটা সেম, 1 আউন্স অফ গোল্ড। তাহলে এক্ষেত্রে আমরা যদি বলি যে পাউন্ডের ভিত্তিতে আমাদের যদি আমি ধরি যে আমাদের ডলারের ভ্যালু কত, তাহলে সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ রেট পেয়ে গেছি কত। আমরা যদি বলি 20.67টাকে উপরে দিলাম আর 4.25টাকে নিচে দিলাম, অথবা আমরা এমনও করতে পারি 4.25টাকে উপরে দিলাম 20.67টাকে নিচে দিলাম, সেটাও পসিবল। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি কি যে আমরা ওয়ানে কনভার্ট করে নিয়েছি পাউন্ডটাকে, তাহলে 1 পাউন্ড সমান সমান আমাদের ভ্যালু কত আসে, $4. আমরা জানি নিচে যেটা থাকে সেটা আমাদের সবসময় একে কনভার্ট হয়ে যায় ভাগ দিলে। তাহলে সেটা কত, $1 1 পাউন্ড সমান সমান আমরা পেয়েছি $4.87। তাহলে আমরা দেখছি কি যে এখানে আমাদের ডলারের ভিত্তিতে আমাদের পাউন্ডের ভ্যালুটা বেশি, কারণ এখানে পাউন্ড বেশি পরিমাণে গোল্ড কিনতে পারে। অর্থাৎ তাদের ইকোনমি এভাবেই পাউন্ডের ভ্যালুটাকে ডিফাইন করেছে। তাহলে আমরা বলছি 1 পাউন্ড সমান সমান $4.87। তাহলে আমরা বলছি কি যে এখন যদি আমেরিকা যদি জিনিসপত্র কিনতে চায় ব্রিটেন থেকে, তাহলে তাকে
£1 কেনার জন্য $4.87 দিতে হবে। আবার বিপরীতভাবে যদি ব্রিটিশ আমেরিকা থেকে কিনতে চায় তাহলে তাদেরকে $4.87 সে যদি ডলারের সমান জিনিসপত্র কেনে তাহলে তাকে £1 পে করতে হবে, এরকম আর কি। অর্থাৎ £1 দিয়ে সে $4.87 কিনতে পারে, আবার এই $4.87 দিয়ে £1 কেনা যায়। ভেরি সিম্পল। এবার আমরা আসি, তাহলে এটা হলো আমাদের গোল্ড এক্সচেঞ্জ রেট, যেটা আমরা আগেও দেখেছিলাম মিন্ট প্যারিটি থিওরিতে, গোল্ড স্ট্যান্ডার্ডে। তো এরপরে আমরা আসি যে এই যে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড, এই গোল্ড স্ট্যান্ডার্ড এই সিস্টেমটা আমাদের কেন টিকলো না, এটার অসুবিধা কি হচ্ছে? তো দেখা গেছে যে আমরা কত সালের দিকে এটা মূলত দেখলাম এখান থেকে 1880-র দশক। তো 1880-র দশক থেকে এটা মূলত আমাদের 1914 সালের আগ পর্যন্ত, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগ পর্যন্ত এই সিস্টেমটা ভালোভাবে কাজ করেছিল। তো যখন এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো তার বা শেষ হলো আর কি, তারপরে এখানে আসলে কি অসুবিধা তৈরি হয়েছে ইকোনমিতে। তো যখন দেখা গেছে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় যে প্রত্যেকটা গভর্নমেন্ট যারা যুদ্ধে জড়িয়েছিল, তো সেই সব গভর্নমেন্ট গুলো তাদের যে ইকোনমি, সেই ইকোনমিতে একটা খারাপ অবস্থা তৈরি হয়েছিল। কেন খারাপ অবস্থা তৈরি হয়েছিল? কারণ সে সময় দ্রব্য সেবা সামগ্রী উৎপাদনের পরিবর্তে দেখা গেছে যে বেশিরভাগ ইকোনমি তারা ফিনান্স করেছে যুদ্ধাস্ত্র তৈরি বা মারণাস্ত্র তৈরিতে, তারা বেশি বেশি ব্যয় করেছে। তো মারণাস্ত্র তৈরিতে ব্যয় করলে ইকোনমিতে আমরা জানি অবশ্যই একটা ইনফ্লেশনারি প্রেশার আসে। তো মারণাস্ত্র তৈরিতে ব্যয় করলে কেন ইনফ্লেশনারি প্রেশার আসে আমি একটু শুনে আসি, একটা কোশ্চেন। তো আমরা যদি বলি যে আমরা যুদ্ধাস্ত্র যখন তৈরি করি তখন কেন ইকোনমিতে ইনফ্লেশনারি প্রেশার আসে, বলো? যুদ্ধ ব্যয় করলে কেন মুদ্রাস্ফীতির প্রেশার ইকোনমিতে থাকে? কারণ স্যার এটা তো অনুৎপাদনশীল। হুম, কিন্তু কোথা থেকে আসছে আমার এই যে এক্সট্রা মানি ইকোনমিতে? ও বাহির থেকে ধার নিয়ে আনা যায়। বাইরে থেকে ধার নিয়ে ট্যাক্স বৃদ্ধির ফলে। ট্যাক্স বৃদ্ধির ফলে কিভাবে আসবে? আমি তো বলছি যে যাদেরকে যদি আমি যুদ্ধাস্ত্র তৈরিতে ব্যয় করি, তাহলে সেই সব সেক্টরে যারা কাজ করছে তাদের ইনকাম বাড়ছে না? জি জি স্যার। স্যার। এখন তারা কি গুলি খাবে, নাকি তারা না, দ্রব্য সেবা সামগ্রী ভোগ করবে? দ্রব্য দ্রব্য সামগ্রী সেবা সামগ্রী। কিন্তু তারা তো প্রডিউস করেছে ওয়েপন, তাহলে তো সেটা দিয়ে তাদের কাজ চলছে না। ফলে দেখা গেছে কি ওই পরিমাণ অর্থ তখন এই যে কম পরিমাণ দ্রব্য সেবা সামগ্রী আছে এর পেছনে ব্যয় হবে। অর্থাৎ আমি আমার রিসোর্সের বেশিরভাগ অংশই আমি ব্যয় করছি দেখা যাচ্ছে যে যুদ্ধাস্ত্র তৈরিতে, কিন্তু আমার যুদ্ধাস্ত্র তো আর খাওয়ার বা ভোগের কাজ, সামগ্রিক কাজে ব্যয় করা যাচ্ছে না। ফলে দেখা যাচ্ছে কি ইকোনমিতে একটা ইনফ্লেশনারি প্রেশার ক্রিয়েট হয়। ঠিক আছে? তো এখন জি। দেখি, এখন যদি এরকম ইনফ্লেশনারি প্রেশার ক্রিয়েট হয় তখন আসলে কি ঘটবে। এবার আমরা দেখছি যে কি এই যে আমাদের ইকোনমির এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এটা 1918-র দিকে শেষ হয়ে গেছে, এবং যখন 1918-তে শেষ হয়ে গেছে তখন আবার আমরা দেখছি যে ইউনাইটেড স্টেটস তাদের এই গোল্ড স্ট্যান্ডার্ডে ফিরে আসছিল আবার 1919 সালে, আর গ্রেট ব্রিটেন ফিরে আসছে 1925, ফ্রান্স ফিরে আসছে 1928 সালে। তো যখন এই যে আমাদের দেখছি যে আমরা ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে, তখন যখন তারা ব্রিটেন যখন তাদের গোল্ড স্ট্যান্ডার্ডে ফিরে আসছে, তার পরও কিন্তু তাদের ইকোনমিতে একটা ইনফ্লেশনারি প্রেশার আছে, এবং তারা সেই আগের রেটটা অর্থাৎ 4.25 পাউন্ডে এক ডলার, সেটা সরি 4 তখন তাদের এখানে আমরা দেখছি কি যে আগের যে রেটটা তাদের ছিল 1 আউন্স গোল্ডের ভ্যালু, সেটা কত ছিল? 4.25 পাউন্ড। এই যে 4.25 পাউন্ড, সেই আগের রেটটাই কিন্তু তারা ধরে রেখেছে। এই যে 4.25 পাউন্ড পার আউন্সের ভ্যালু, সেই আগের ভ্যালুটাই তারা ধরে রেখেছে। অর্থাৎ গোল্ড স্ট্যান্ডার্ড যখন ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে তখন তাদের ইকোনমিতে একটা ইনফ্লেশনারি প্রেশার আছে, এবং তারা তাদের কারেন্সির ভ্যালুটা ওই আগের মতোই ধরে রেখেছে। তো যদি এরকম করে রাখে তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে কি ঘটবে? সুজানা বলো, অথবা অন্য কেউ বলো। তাদের মার্কেটে ইনফ্লেশনারি প্রেশার আছে, যুদ্ধাস্ত্র বা অন্যান্য যুদ্ধের সামগ্রী তৈরির জন্য তাদের দ্রব্য সেবা সামগ্রী ইকোনমিতে দাম বেড়ে গেছে। তো দাম বেড়ে যাওয়ার পরও তারা তাদের গোল্ডের আগের যে ভ্যালুটা তাদের ছিল, পাউন্ডের ভ্যালু, সেই সেম ভ্যালু তারা এখন ধরে রেখেছে, অর্থাৎ 4.25 পাউন্ড পার আউন্স ধরে রেখেছে। তো যদি এভাবে ধরে রাখে তাহলে ইকোনমিতে কি ঘটবে বলো, এখন কি হবে? স্যার তাদের কারেন্সিটা কি ডিভ্যালু হয়েছে? তুমি আমাকে উদাহরণ দিয়ে বুঝাও যে এখন তাহলে এটা এমন হবে। এখন তুমি দেখছো যে ব্রিটিশ যে গুড গুলো আছে সেগুলোর তাদের ডোমেস্টিক মার্কেটে প্রাইস বেড়ে গেছে। তাহলে এখন তুমি যদি ব্রিটিশ গুড কিনতে চাও আগের ভ্যালুতে,
তাহলে তোমার এখন দ্রব্য সেবা সামগ্রী বেশি দাম দিয়ে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে এই ব্রিটেন থেকে কিনতে হবে। হুম যদি ব্রিটেন থেকে কিনতে হবে তাহলে তারপরে কি হবে, এই যে দ্রব্য সেবা সামগ্রীর যে ভ্যালু বেড়ে যাওয়ার ফলে ইন্টারন্যাশনাল মার্কেটে তোমার কম্পিটিশন কি হয়ে গেছে, এখন আগে থেকে তুমি লেস কম্পিটিটিভ হয়ে গেছো। তো লেস কম্পিটিটিভ হয়ে গেলে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে তোমার গুড আর থাকবে না, কারণ তোমার গুড আর কেউ এখন কিনতে চাইবে না। ঠিক আছে? তো যখন তুমি কিনতে না চাও, এখন ধরো তুমি ব্রিটিশ পাউন্ড হোল্ড করে আছো, তুমি এখন ব্রিটেন থেকে জিনিসপত্র কিনতে পারো, কিন্তু কথা হলো যে তুমি যখন ব্রিটিশ পাউন্ড হোল্ড করে বসে আছো এবং দেখছো যে এই ইকোনমিতে তাদের ইন্টারনাল যে ইনফ্লেশন আছে, সেই ইনফ্লেশনের জন্য তোমার দ্রব্য সেবা সামগ্রীর দাম বেড়ে গেছে। তো সেক্ষেত্রে তোমার এক্সপেকটেশন কি, নেক্সট টাইম ইকোনমিতে কি ঘটতে পারে? তাহলে স্যার এইখানে তো ওরা তো আমার দেশের দ্রব্য সম্ভবত কম ক্রয় করবে, কারণ কি তাহলে দাম তো নেক্সট বেড়ে টাইম গেছে। আমি যদি বলি, তাহলে নেক্সট টাইম ইকোনমিতে একটা যদি ধরি যে তাদের গুডস আর আমরা এখন কিনছি না, তাহলে তাদের ইকোনমিতে একটা ডিপ্রেশনের প্রেশার আছে, ডিপ্রেশন অর্থাৎ ইকোনমির অবস্থা এখন খারাপের দিকে যাচ্ছে, কারণ তাদের হুম দ্রব্য সেবা সামগ্রী বিক্রি হচ্ছে না, ইন্টারন্যাশনাল তারা একটা বিগ প্লেয়ার ছিল। ফলে তাদের তাদের আমরা দেখছি কি যে দ্রব্য সেবা সামগ্রীর ইন্টারন্যাশনাল ডিমান্ড কমে যাওয়াতে তাদের ইকোনমি এখন ডিপ্রেশনের দিকে যাচ্ছে। তো যখন ডিপ্রেশনের দিকে যাবে তখন মূলত কি ঘটবে, তখন আমরা বলতে পারি তারা তাদের এক্সপোর্ট বাড়াতে চাইবে। যদি এক্সপোর্ট বাড়াতে চায়, তাহলে তুমি যদি ব্রিটিশ পাউন্ড হোল্ড করো, তাহলে তোমার তো দেখো তো তোমার মাথায় কি আছে যে তারা কারেন্সিটাকে ডিভ্যালু করবে যদি তাদের এক্সপোর্টটা বাড়াতে হয়। বুঝতে পেরেছো? তাদের যদি এক্সপোর্ট বাড়াতে হয় তখন তাদের কারেন্সির ভ্যালুটা এখন কমিয়ে দিবে। তো কারেন্সির ভ্যালু যখন কমিয়ে দিবে তখন তুমি কি করতে চাও, তোমার কাছে যত পাউন্ড আছে সেই পাউন্ড তুমি সাথে সাথে নিয়ে কি করতে চাও, কোনটা কনভার্ট করতে চাও? গোল্ডে 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 কনভার্ট করতে চাই। কনভার্ট। তাহলে কারণ গোল্ডের ভ্যালু তো একটা নির্দিষ্ট পরিমাণ, সেটা ফিক্স, কারণ গোল্ডের ভ্যালু তো কমবে না, কিন্তু কারেন্সির ভ্যালু কমে যেতে পারে, সরকার কমিয়ে দিতে পারে। তো সেই ফিয়াট থেকে তুমি কি করতে পারো, তোমার কারেন্সিটা গোল্ডে কনভার্ট করতে পারো। তো তুমি যখন দেখছো যে তোমার রিজার্ভ কমে যাচ্ছে গোল্ডের, তখন কিন্তু তোমার কারেন্সির ভ্যালু আরো কমে যাওয়ার চান্স থাকে। কারণ কি, তোমার মার্কেটে এখন প্রচুর পরিমাণে পাউন্ড পাওয়া যাচ্ছে কিন্তু গোল্ড নেই, তাহলে গোল্ডের ভিত্তিতে পাউন্ড কিন্তু অনেক বেড়ে গেছে। তো বেড়ে গেলে কি হবে, তখন দেখা যাবে যে পাউন্ডের ভ্যালু আরো খারাপের দিকে যাচ্ছে, তখন হয়তো এমন হতে পারে যে পাউন্ডের ভ্যালু কমতে কমতে এটার আর ভ্যালুই নেই, এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি যদি গভর্নমেন্ট পলিসি মেকার হও, তোমার টার্গেট কি থাকবে? যদি তুমি কারেন্সির ভ্যালু ধরে রাখতে চাও তাহলে কি করতে হবে তোমাকে? স্যার একটা লিমিট মানে তাহলে ফিক্স তুমি করে দিতে হবে। তুমি বলে দিলে যে এখন আর আমি আর গোল্ড কনভার্ট করতে দিব না, হুম তাহলে কি কারেন্সিকে এখন আর গোল্ডে কনভার্ট করা যাচ্ছে? তুমি কিন্তু তোমার এখানে একটা শেষ সীমানা টেনে দিয়েছো যে না, এখন আর গোল্ডটাকে তোমার কারেন্সিটাকে গোল্ডে কনভার্ট করা যাবে না, তাতে আমার ইকোনমিতে খারাপ অবস্থা ক্রিয়েট হতে পারে। তাহলে আমার গোল্ডের কনভার্টেবিলিটি কিন্তু আগে ছিল, এখন কিন্তু সেই কনভার্টেবিলিটি আর নেই। অর্থাৎ আমরা বলছি যে কারেন্সি তার ভ্যালু ধরে রাখতে পারছে না, অর্থাৎ গোল্ডের ভিত্তিতে কারেন্সির ভ্যালুটা এখন রিলেটিভলি কমে যাচ্ছে। তো কারেন্সির যে ভ্যালু আমি ক্রিয়েট করেছিলাম সেই ভ্যালুটার কারেন্সি ধরে রাখতে পারছে না। এবার আমরা আসি এর পরের টপিকটাতে। এখন আমরা দেখছি যে 1900 কত সালের দিকে, 28 সালের দিকে আমাদের সম্ভবত আমাদের, আচ্ছা দেখি না এই সালটা, এখানে আমরা দেখি যে ইউএসএ কত সালের দিকে 1919 সালে তারা কনভার্ট করেছিল, আবার তারা পরে আবার ওটার তাদের ওই যে সরি এখানে আমরা আসি ইউএসএ, আমরা গোল্ড স্ট্যান্ডার্ড তারা পরে যে শুরুর দিকে তাদের যে গোল্ড স্ট্যান্ডার্ডের ভ্যালু ছিল সেই ভ্যালুটা কিন্তু তারা পরে আরো বাড়িয়ে দিয়েছিল, যে অর্থাৎ গোল্ডের ভ্যালুটাকে বাড়িয়ে দিয়েছিল আর তাদের কারেন্সির ভ্যালুটাকে কমিয়ে দিয়েছিল। তো সেটা কেন হয়েছিল, কারণ তারা দেখেছিল, আচ্ছা এটা আমরা দেখি যে 1931 থেকে 1934 তারা তাদের কারেন্সির ভ্যালুটাকে বাড়িয়ে কত থেকে কত করেছিল, $20, এই কারেন্সির ভ্যালুটাকে কমিয়ে আর গোল্ডের ভ্যালুটাকে বাড়িয়ে করেছিল 20.67 থেকে, আগে যেটা ছিল সেটা থেকে তারা $35 করেছিল পার আউন্সের ভ্যালু গোল্ডের। তো যখন এরকম করা হয় তখন আমরা বলছি কি এই দেশ তার কারেন্সির ভ্যালুটা কি করেছে, কারেন্সিটাকে কি করেছে স্যার তারা, বাড়িয়ে দিয়েছে। কারেন্সির ভ্যালু বাড়িয়েছে কি করে? না না না, কারেন্সির কমাই দিছে, না না না, কমে গেছে কমে কারেন্সির গেছে ভ্যালু কমে যদি গেছে। কমে যায় তাহলে কি হবে এখন, তারা কেন কমিয়ে দিতে চাচ্ছে তাদের কারেন্সির ভ্যালুটা? তাহলে স্যার ওই যে কারেন্সির ভ্যালুটা তারা আবারও কেন গোল্ডের কমাতে চাচ্ছে? ডিমান্ড বেড়ে যাবে ইন্টারন্যাশনাল মার্কেটে, মানে যারা হয়তো তারা ব্রিটেন থেকে একটা এক্সপিরিয়েন্স নিয়েছে যে আমরা এমন একটা কারেন্সি সেট করতে চাই যাতে আমাদের এখন যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি, এখন আমরা আমাদের এক্সপোর্টটা বাড়াতে চাই। তো সেক্ষেত্রে যদি ডিভ্যালু করা হয় তাহলে রিলেটিভলি আমাদের গুডস এর ভ্যালু আমরা কমিয়ে দিচ্ছি আর কি, যাতে আমাদের মার্কেটটা কম্পিটিটিভ থাকে ইন্টারন্যাশনাল।
তো যখন এরকম গুডস এর ভ্যালুটা আমরা কম্পারেটিভ করতে চাই, কারেন্সির ভ্যালুটা কমে যাচ্ছে, তখন কি হবে মার্কেটে? আমরা স্যার বলছি যে আমরা গোল্ডের ডিমান্ডটা ইকোনমিতে বেড়ে যাবে তো, গোল্ডের প্রাইস বাড়বে। এমপ্লয়মেন্ট জেনারেট করতে চাই, ইকোনমিতে আমাদের গ্রোথ দরকার, আমরা আমাদের কারেন্সির ভ্যালুটা কমিয়ে দিচ্ছি। তো তখন আসলে কি হবে? তখন কি সবাই ডলার হোল্ড করতে চাইবে নাকি গোল্ড হোল্ড করতে চাইবে? স্যার গোল্ড হোল্ড করতে চাবে, তখন কারণ তাহলে এটার আমরা দামটা বলছি তো কি বেশি সবাই আর এখন তাদের, কারণ স্টেবল। যেহেতু ডিভ্যালু করার টার্গেট নিয়েছে, এবং এই যে ডিভ্যালু করার ফলে অন্যান্য দেশও কিন্তু তাদের কারেন্সিটাকে ডিভ্যালু করেছে। কারণ কি? কারণ দেখছে যে ইউএসএ তাদের এক্সপোর্ট বাড়ানোর জন্য ডিভ্যালু করেছে, আমি আমার কারেন্সিটাকে ডিভ্যালু করতে চাই। তো যখন এরকম প্রত্যেকটা দেশ তার কারেন্সিটাকে ডিভ্যালু করতে চেয়েছে, তখন সেই কারেন্সি যারা হোল্ড করতো ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের জন্য, সেই হোল্ডিংটা কিন্তু এখন আর রিজার্ভ রাখতে চাইবে না, তারা কিন্তু এখন মার্কেটে সেল করে দিবে। সেল করে তারা গোল্ড নিজেদের কাছে রাখতে চাইবে। ফলে ওয়ার্ল্ডে যত গোল্ড আছে, আমরা ধরে নিচ্ছি যে গভর্নমেন্টের আন্ডারে যত গোল্ড আছে বা মার্কেটে যত গোল্ড ছিল, সব এখন ওই যারা আগে ইন্টারন্যাশনাল ট্রেডে পাউন্ড বা অন্যান্য কারেন্সি বা ডলার এগুলো হোল্ড করতো, সেগুলো এখন তাদের কাছে চলে আসবে গোল্ড গুলো। ফলে এই ফেয়ার থেকে আমরা দেখলাম কি সরকার প্রায় প্রত্যেকটা দেশেরই গভর্নমেন্ট তাদের এই গোল্ড যে আমাদের যে কনভার্টিবিলিটি, সেটাকে একেবারে তারা নিঃশেষ করে দিয়েছে। তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড ওখানে ডেড হয়ে গেছে, কারণ এখন আর গোল্ডের ভিত্তিতে কারেন্সি আর কনভার্ট করা যাচ্ছে না বলেই গোল্ড স্ট্যান্ডার্ডের ওইখানে সমাপ্তি ঘটেছে। তাহলে আমরা দেখলাম কি যে এই গোল্ড স্ট্যান্ডার্ড খুব ভালো মতো কাজ করছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে, কিন্তু প্রত্যেকটা দেশ তাদের কারেন্সিটাকে ডিভ্যালু করার ফলে, অর্থাৎ ডিভ্যালুর যে ফিয়ার, সেই ফিয়ারের ফলে গোল্ড স্ট্যান্ডার্ড আর শেষমেশ টিকে থাকেনি। তো গোল্ড স্ট্যান্ডার্ড টিকে থাকলো না, তাহলে কি এখন সমস্ত বিশ্বের যে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন বা ইন্টারন্যাশনাল ট্রেড, এই ট্রেডের ক্ষেত্রে তাহলে একটা একটা আমরা বলছি যে একটা বেশ খারাপ অবস্থা বিরাজ করতে পারে, কারণ প্রত্যেকটা দেশের কারোর উপরে কারোর কোনো কন্ট্রোল নেই কারেন্সির উপরে। তো যখন এরকম কারেন্সির উপরে কন্ট্রোল না থাকবে, তখন ওয়ার্ল্ডের যারা বড় বড় কান্ট্রি গুলো আছে, তারা এখন এক জায়গায় বসে, আমরা দেখছি কি যে বাই দ্য স্টার্ট অফ ওয়ার্ল্ড ওয়ার 1939 দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ওয়াজ ডেড। তাহলে 1939 সালে গোল্ড স্ট্যান্ডার্ড আর থাকলো না। তো এরপরে আমরা বলছি যে কান্ট্রি গুলো যখন ট্রেড করতে চাচ্ছে, তখন ট্রেড করার ক্ষেত্রে একটা কারেন্সির ভ্যালু আর একটা কারেন্সির ভিত্তিতে কত হবে, এটা নিয়ে প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু একটা ওই আমরা দেখছি যে কম্পিটিশন কাজ করছে। কারণ কম্পিটিশন কেন? প্রত্যেকটা দেশ দেখছে যে ডিভ্যালু করার একটা টেন্ডেন্সি আর কি কারেন্সি গুলোকে। তো এই যে আমাদের ডিভ্যালু করার টেন্ডেন্সি, আবার সেই সময় আমাদের প্রত্যেকটা দেশের যে যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতিতে আমরা অবকাঠামো থেকে শুরু করে তাদের অবস্থা এখন নাজুক অবস্থার মধ্যে আছে। তো এই অবস্থায় আসলে ওয়ার্ল্ডের যে বিভিন্ন দেশ, তারা এখন এক জায়গায় মিট করলো। তারা যেখানে মিট করলো, যেখানে সেটাকে আমরা বলছি যে কোথায়, এটা 44টা দেশের তারা রিপ্রেজেন্টেটিভরা এক জায়গায় মিট করলো, যেটাকে আমরা বলছি ব্রেটন উডস, নিউ হ্যাম্পশায়ার, আমেরিকা, টু ডিজাইন এ নিউ ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম। তো এই যে মনিটারি সিস্টেম, এই অর্থাৎ আমাদের মনিটারি সিস্টেম আমরা কেন বলছি যে কারেন্সি গুলোর ভ্যালু, তারপরে এখানে আমরা বলছি যে শুধু এই শুরুতে আমাদের টার্গেট ছিল যে ইন্টারন্যাশনাল ট্রেড যে হবে, সেটার একজন অবজারভার লাগবে, যে অবজার্ভ করবে যে প্রত্যেকটা দেশ তার কারেন্সির ভ্যালু কি করছে। সেই অবজারভার নিয়োগের আমাদের মেইন উদ্দেশ্য ছিল। আগে কোনো এরকম মনিটারি ইনস্টিটিউশন আগে ছিল না। তো সেই মনিটারি ইনস্টিটিউশন যেটা অবজারভার হিসেবে কাজ করবে, সেই মনিটারি ইনস্টিটিউশনটা প্রতিষ্ঠিত হয় ব্রেটন উডস সিস্টেম থেকে। সেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ। আর এর ভিত্তিতে আরেকটা আমাদের প্রতিষ্ঠান গড়ে উঠলো, মনিটারি সিস্টেম, যেটাকে আমরা বলছি ইনস্টিটিউশন, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংক। তো ওয়ার্ল্ড ব্যাংকের কাজ মূলত কি? তো ওয়ার্ল্ড ব্যাংক আমাদের দেখবে হলো যে প্রত্যেকটা দেশের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে যে ডেভেলপমেন্ট প্রসেস, সেটা আসলে ঠিক পথে আছে কিনা, অর্থাৎ ঠিক পথে যাচ্ছে কিনা। তো ডেভেলপমেন্ট রিলেটেড যত অ্যাক্টিভিটিস কান্ট্রি গুলোর, সেই অ্যাক্টিভিটিস গুলো আমাদের অবজার্ভ করবে হলো ওয়ার্ল্ড ব্যাংক। আর এই যে মনিটারি সিস্টেম, অর্থাৎ মানি সাপ্লাই, মনিটারি পলিসি, মনিটারি পলিসি, মানি সাপ্লাই কিভাবে বাড়ানো যাবে, কমানো যায়। কারণ আমরা জানি মানি সাপ্লাই বাড়লে কমলে ইকোনমিতে ইনফ্লেশনের প্রেশার থেকে শুরু করে ডিফ্লেশনের প্রেশার, এরকম নানা অবস্থা ক্রিয়েট হয়। তো এই যে মানি সাপ্লাই বাড়ানো, কমানো, কারেন্সির ভ্যালু ঠিক রাখা, এক্সচেঞ্জ রেট কন্ট্রোল করা, এগুলো দেখবে কে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো এই যে ব্রেটন উডস সিস্টেম, এই সিস্টেমের পরে আমরা দেখলাম যে দুটো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন ডেভেলপ করলো। একটাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল ইনস্টিটিউশনস। মাল্টিন্যাশনাল কেন বলছি? কারণ এরা শুধু একটা দেশের না, এরা সব দেশের অবজারভার হিসাবে কাজ করে। একটাকে আমরা বলছি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এবং আরেকটা হলো আমাদের ওয়ার্ল্ড ব্যাংক। তো আমরা দেখছি কি যে আইএমএফ এর টাস্ক কি? মেইনটেইন ওয়ার্ডার ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম। আন্তর্জাতিক যে মনিটারি সিস্টেমটা থাকবে, সেই মনিটারি সিস্টেমের যে ওয়ার্ডার, অর্থাৎ এটা জানি
ওলট পালট না হয়ে যায়, অর্থাৎ এটা যেন একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে, সেটা অবজার্ভ করবে হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আর ওয়ার্ল্ড ব্যাংক আমাদের কি করবে? ওয়ার্ল্ড ব্যাংক প্রমোট করবে জেনারেল ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট দেখবে হলো ওয়ার্ল্ড ব্যাংক, অর্থাৎ অর্থনীতিতে উন্নয়ন রিলেটেড কাজগুলো কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক করে। যেমন আমি যদি বলি যে বাংলাদেশের যমুনা ব্রিজ, এটা কি আমাদের মনিটারি সিস্টেমের মধ্যে পড়ে নাকি ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে পড়ে? তো আমি বলছি যে এটা অবকাঠামো, তাহলে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। আমরা কিন্তু এখানে বলবো না যেটা আমাদের আইএমএফ এখানে লোন দিয়েছে, এখানে কিন্তু আমাদের ফান্ড দিয়েছে হলো, ডোনেট করেছে, আমরা বলছি যে ওয়ার্ল্ড ব্যাংক। কিন্তু আমি যদি বলি যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে প্রবলেম আছে মনিটারি সিস্টেমে, ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেমে, ব্যালেন্স অফ পেমেন্টকে আমরা ইন্টারন্যাশনাল কেন বলছি? কারণ আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে ডলারের রিজার্ভ বা ঘাটতি এসবগুলোর সঙ্গেই মূলত আমাদের ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইন্টারন্যাশনাল যে ট্রানজাকশন সেগুলোর সঙ্গে রিলেটেড। তো এখানে যদি কোনো অসুবিধা ক্রিয়েট হয় সেক্ষেত্রে আমাদের কাজ করবে কে? আইএমএফ। তো আমার যদি ব্যালেন্স অফ পেমেন্ট ডিসইকুইলিব্রিয়ামে থাকে, অর্থাৎ খারাপের দিকে, ডিসইকুইলিব্রিয়াম সারপ্লাসের দিকেও থাকতে পারে, আবার ডেফিসিট দিকেও থাকতে পারে। তো ডিসইকুইলিব্রিয়াম বলে মূলত আমাদের ডেফিসিটটা বেশিরভাগ ক্ষেত্রে মাথায় আসে। তো সেই যদি ডেফিসিট থাকে, তো সেই ডেফিসিট থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে লোন দিতে পারে কে? আইএমএফ। তো এখন আমি যদি একটা কোশ্চেন করি, 1352 বলো। হ্যাঁ, 1352। এখন আমি যদি বলি যে ধরো তুমি এমন একটা পলিসি নিয়েছো, যে পলিসিতে তোমার কারেন্সির ভ্যালু এখন বেড়ে যাচ্ছে, ঠিক আছে? যেমন ধরো তুমি এখন তুমি ইন্টারেস্ট রেটটা ইকোনমিতে বাড়িয়ে দিছো, ঠিক আছে? ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দিয়েছো, এখন এই ইকোনমিতে এক্সচেঞ্জ রেটের উপর একটা এফেক্ট পড়বে। এখন আগে বলো যে তুমি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলে এক্সচেঞ্জ রেটটা এখন কি হবে? সুজানা বলো। স্যার তখন তো ফরেন ইনভেস্টররা ইনভেস্টমেন্ট কমায় দিবে। কমাই দিবে আর না বাড়িয়ে দিবে? স্যার রেট অফ ইন্টারেস্ট বাড়লো তো। হুম, স্যার বাড়লে তো রেট অফ ইন্টারেস্ট বাড়লে কি হবে? বিদেশিরা আমার দেশে এসে এখন ইনভেস্টমেন্ট করবে আমার ব্যাংকগুলোতে, কারণ আমার এখন ইন্টারেস্ট রেট বেশি। হ্যাঁ হ্যাঁ। ও তো আমার যদি তাহলে তো ফরেন কারেন্সি সাপ্লাই আমার এখানে বাড়বে, ফরেন কারেন্সি সাপ্লাই বাড়লে আমার হুম কারেন্সির ভ্যালু বেড়ে যাবে, এক্সচেঞ্জ রেট বাড়বে। তো হুম হুম তখন আমি যদি বলি, তো এই অবস্থায় আমার এক্সচেঞ্জ রেটের উপর একটা প্রেসার আছে। তো এই যে প্রেসার, এই প্রেসারটা দেখবে কে? যে এক্সচেঞ্জ রেটটা কি হবে, এটা কি ওয়ার্ল্ড ব্যাংক দেখবে নাকি আইএমএফ দেখবে? স্যার আইএমএফ। তাহলে এখন সে কি পলিসি নিতে পারে? সে এখন কি বলতে পারে? আইএমএফ এখন কি বলতে পারে যে আইএমএফ এখন এই পলিসি দিতে পারে? দ্রুত বলো, স্যার দ্রুত বলো। বলবে রেট অফ ইন্টারেস্ট কমায় দাও। কমায় দাও কেন বলবে সে? মূলত আমরা বলছি যে এই যে, হ্যাঁ ঠিক আছে, তোমার অবশ্য জানার কথা না। আমরা বলছি যে আইএমএফ এর আমাদের দুজন বড় ইকোনমিস্ট, ভগবতী এন্ড ক্রুগার, এই দুজন, জগদীশ ভগবতী একজন, আর একজন হলো পল ক্রুগার। তো এই দুজন ইকোনমিস্ট আইএমএফ এর একটা সময়ে তারা ইন্টারন্যাশনাল ট্রেড কে বেশিরভাগ প্রমোট করতো, এবং সেক্ষেত্রে কিছু ইন্টারন্যাশনাল ট্রেডে অসুবিধা দেখা দিয়েছিল। তো এই যখন তারা প্রমোট করতো তখন তারা বলতো ইকোনমিকে মার্কেটের হাতে ছেড়ে দাও। তো তুমি যে ইন্টারেস্ট রেটটা বাড়াচ্ছ বা কমাচ্ছ, এটা তো আমার এক্সচেঞ্জ রেটের যে এফেক্ট করে। তুমি যদি ইন্টারেস্ট রেটটা কমিয়ে দাও তাহলেও এক্সচেঞ্জ রেটে এফেক্ট করে, তুমি যদি ইন্টারেস্ট রেটটা বাড়িয়ে দাও তাও এক্সচেঞ্জ রেটে এফেক্ট করে। তাহলে ইন্টারেস্ট রেটটা আমরা জানি মানি সাপ্লাইয়ের সঙ্গে রিলেটেড। তো যখন তুমি এরকম এক্সচেঞ্জ রেটটাকে কন্ট্রোল করতে চাও এরকম একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে, তখন আমি এসে তোমাকে অবজার্ভ করব। অর্থাৎ তুমি এরকম নিজের হাতে এটাকে রাখতে পারবে না, এটা মার্কেটের হাতে ছেড়ে দাও। তো এই মার্কেট ইকোনমির কিছু অসুবিধা তখন ক্রিয়েট হওয়াতে এই দুজনের একসঙ্গে নোবেল প্রাইজ পাওয়ার কথা ছিল। তো তারা আর নোবেল প্রাইজ এবার পাননি, কারণ এই ইন্টারন্যাশনাল ট্রেডে তাদের পলিসিটা সবসময় যে কাজ করেছিল সেটা একটা সময় পর্যন্ত ভালো কাজ করেছিল, কিন্তু পরে এই মার্কেট ইকোনমির কিছু অসুবিধা তৈরি হওয়াতে তারা আর নোবেল প্রাইজ পেয়ে ওঠেননি। তো এখন আমরা আসি, আমরা বলছি যে এই সময়ে আমরা যদি বলি যে এই যে আমাদের দুটো ইনস্টিটিউশন গড়ে উঠলো, তো এর ভিত্তিতে আমরা যদি বলি যে এই যে আমাদের আইএমএফ, এই আইএমএফ এর আন্ডারে আমাদের যে বাই আর সেল করব যে আমরা কারেন্সি, এই কারেন্সি এটা কি তাহলে ফিক্স রেটের মতো একটা কাজ করে? এটা আমাদের যে এক্সচেঞ্জ রেট, এটা কি তাহলে অনেকটা ফিক্স এক্সচেঞ্জ রেটের মতো কাজ করবে? স্যার এরকম হতে পারে যে একটা মানে লিমিট আমরা ধার্য আমরা করে এই দিল এটা টপিকটা থেকে এতটুকু। আমরা এই টপিকটা আগে একবার পড়েছি।
পেগিং সিস্টেম আমরা বলেছিলাম আন্ডার আইএমএফ। অর্থাৎ দেখা গেছে কি দ্বিতীয় যুদ্ধের আগে যুদ্ধের পরে দেখা গেছে যে এক্সচেঞ্জ রেটটা অনেক বেশি ওঠানামা করতো আর কি। তো আইএমএফ চেয়েছিল যে এক্সচেঞ্জ রেটটাকে একটা পেগ করে দেয়, একটা ফিক্স করে দেয়া। তো সেই ফিক্স এক্সচেঞ্জ রেটের মধ্যেও কিছুটা ওঠানামা করতে পারতো। সেটা কত পার্সেন্ট? আগে কিন্তু আমরা বলেছি। 2.5%। তার আগে কত ছিল? 1%। ঠিক আছে, এটা কিন্তু বলা জি হতো স্যার। যে আমরা এই রেটটাকে ফিক্স করব এবং তোমাদের মধ্যে 1% ওঠানামা করতে পারবে, কিন্তু তার বেশি হলেই, এখন যদি তার বেশি হয়ে যায় তখন কি করবে দেশ? এক্সচেঞ্জ রেটটা তার চাইতে বেশি হয়ে গেছে 1%-এর চাইতে, তখন কি করবে সে? মার্কেটে কি করবে এখন? তাহলে ডোমেস্টিক কারেন্সি সাপ্লাইটা মার্কেটে কি আসে, কি আছে এখন? কম আছে, তাহলে এখন এটা কম সাপ্লাইটা থাকলে বাড়াই কি তাই দিবে। ডোমেস্টিক, আমি যদি বলি এক্সচেঞ্জ রেটটা উপরে উঠে গেছে, তাহলে সাপ্লাই অফ ডোমেস্টিক কারেন্সি এখন বেশি আর ডিমান্ড ফর ডোমেস্টিক কারেন্সি কম, তাহলে মার্কেটে এখন এক্সেস সাপ্লাই আছে, তাহলে ডলারটা মার্কেটে সেল করতে হবে, সেল করে এক্সেস সাপ্লাইটা মার্কেট থেকে তুলে নিতে হবে। আর যদি আমি বলি যে এক্সচেঞ্জ রেটটা নিচে নেমে গেছে আমাদের পার ভ্যালু চাইতে, তাহলে তখন কি হবে? ডিমান্ড ফর ডোমেস্টিক কারেন্সি অনেক গ্রেটার আর সাপ্লাই অফ ডোমেস্টিক কারেন্সি কম, তাহলে তখন আমি মার্কেটে কি করব? এক্সেস ডিমান্ড আছে, তাহলে মার্কেটে আমার কারেন্সি সাপ্লাইটা ছেড়ে দিব আর মার্কেট থেকে ডলারটা তুলে নিব। ঠিক আছে, স্যার এভাবে কিন্তু এক্সচেঞ্জ রেট কম থাকলে তো সাপ্লাই, ও না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই জন্য জি স্যার। এভাবেই মূলত আমাদের এই যে পার ভ্যালুর মধ্যে যে আমাদের যে 1% ওঠানামা করবে এর বাইরে আমরা যেতে দিব না আর কি, আমাদের পার ভ্যালুটা 1%-এর মধ্যে থাকবে। পরবর্তীতে এটাকে 2.5% পর্যন্ত অ্যালাউ করা হয়েছিল। তো এরপরে আমরা আসি, এখান থেকে আমাদের একটা এক্সাম্পল দেয়া আছে। তো এখানে আবার কান্ট্রিগুলোকে আবার পরবর্তীতে 10% পর্যন্ত করতে দেওয়া হয়েছিল, যে 10% পর্যন্ত তোমরা করতে পারো, কিন্তু যখন অনেক বেশি করবা তখন আমি তোমার উপরে এসে আবার আহ, আমি তোমাকে আবার অবজার্ভ করবো, অবজার্ভ করে সেটাকে আবার একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। তো এখন আমরা দেখছি কি যে ইন্টারন্যাশনাল যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম, সেটা ব্যালেন্স অফ পেমেন্ট, এক্সচেঞ্জ রেট, এগুলো মূলত যে টেকনিক্যাল বা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট সেটা মূলত দিবে কে? আমাকে আইএমএফ। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কেন বলছি আমরা? যে আর্থিক সমস্যায় পড়লো আমাকে দেখা ভালো দায়িত্ব নেবে হলো আইএমএফ। যদি আমার ব্যালেন্স অফ পেমেন্টে ডিসইকুইলিব্রিয়াম থাকে বা কারেন্ট অ্যাকাউন্ট বা ক্যাপিটাল অ্যাকাউন্টে যদি আমাদের ডেফিসিট থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের সাহায্য করবে হলো আইএমএফ। তো এটাই হলো আইএমএফ এর মূলত ফাংশন। তো এর মধ্যে আমাদের ফাংশন গুলোকে আমরা একটু স্পেসিফিক ভাবে লিখেছি। তো আমরা বলছি এখানে টু মনিটর ইকোনমিক এন্ড ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টস এন্ড পলিসিস, এখানে কিন্তু আমরা বলেছি যে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বলেছি। এর সঙ্গে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টটাও রিলেটেড, কারণ ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টটাও রিলেটেড। তো এটা দেখো ভালো করার দায়িত্ব আইএমএফ এর, and gives policy advice to member based on its more than 50 years of experience. For example, এখানে দেয়া আছে এটা কিভাবে সাহায্য করে, কোন কোন দেশকে এটা সাহায্য করেছে, কিসের ভিত্তিতে সাহায্য করেছে, সেটা এখানে নিজেরা একটু পড়ে নিলে হবে। এরপর আমরা বলছি যে এটা টু লেন্ড মেম্বার কান্ট্রিজ উইথ ব্যালেন্স অফ পেমেন্ট প্রবলেম, যদি আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে প্রবলেম থাকে তাহলে এটা মেম্বার কান্ট্রিগুলোকে এটা ধার দেয়। সেটা কিন্তু এরকম না যে ধারটা ফ্রি, আমাকে আগে মেম্বার হতে হয়, আমারও কিন্তু নির্দিষ্ট একটা অংশ সেখানে থাকে। তো তার একটা অংশ সে কিন্তু আমাকে ধার দেয় এবং সেই ধারটা কিন্তু আমাদের আবার একটা ইন্টারেস্ট রেটের ভিত্তিতে সেটা আবার পরিশোধ করতে হয় পরবর্তী নির্দিষ্ট সময়ের ভিত্তিতে, তবে এটা রেটটা খুব কম হয় আর কি, ইন্টারেস্ট রেটটা। তো এরপরে আমরা আসি, এরপরে আমরা বলছি যে গভর্নমেন্ট এন্ড সেন্ট্রাল ব্যাংক অফার্স মেম্বার কান্ট্রিজ উইথ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ যদি কারিগরি সহায়তার কোনো দরকার হয়, অথবা দেখা গেছে যে এখানে আমাদের একটা এক্সাম্পল দেয়া আছে যে সোভিয়েত ইউনিয়নের। তো একটা সময় আমরা জানি সোভিয়েত রাশিয়ান কান্ট্রি গুলো যে বাল্টিক স্টেটস, রাশিয়া, সোভিয়েত কান্ট্রিজ, এরা মূলত একটা সময় আমরা জানি যে এদের এখানে সমাজতন্ত্র ছিল, সোশ্যালিজম। তো সেই সোশ্যালিজমের ফলে এদের বেশিরভাগ সিস্টেমই দেখা গেছে যে সব গভর্নমেন্টের আন্ডারে ছিল, কিন্তু যখন আমাদের মার্কেট বেস করে দেওয়া হয়েছে তখন গভর্নমেন্টের শুধু বেসিক যেগুলো প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান মূলত সেগুলোই গভর্নমেন্টের আন্ডারে ছিল, বাদ বাকিটা মার্কেটের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। তো মার্কেটের হাতে ছেড়ে দিলে আমি একটা নতুন সিস্টেমে যাচ্ছি। তো এই নতুন সিস্টেমে যাওয়ার জন্য যে যে ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা আমার ফান্ড কিভাবে থাকবে, আমার রিজার্ভ কেমন হবে, কোষাগার কেমন হবে, তো কিভাবে এটা মেনটেন হবে, তো এইসব সাহায্য করার জন্য কিন্তু তখন আমরা জানি যে আইএমএফ এদেরকে সাহায্য করেছিল। তো এরপর আমরা বলছি যে IMF engages in surveillance, যেটাকে সার্ভেলেন্স ওভার দ্য এক্সচেঞ্জ রেটস অফ মেম্বার কান্ট্রিজ, সেটাকে আমরা বলছি সার্ভেইলেন্স, অর্থ হলো আমাদের নির্দেশ, এটাকে আমরা বলছি নজরদারি করা আর কি। এক্সচেঞ্জ রেটটাকে আমরা নজরদারির মধ্যে রাখতে চাই,
কারণ আমাদের নজরের বাইরে চলে গেলে আমরা এটাকে টেনে আবার নজরের মধ্যে আনতে চাই। সেটা আমরা বলেছি 1% শুরুর দিকে ছিল, পরবর্তীতে 2.5%, কোনো কোনো কান্ট্রিকে স্পেশাল কেজে 10% পর্যন্ত দেওয়া হয়েছে, তার বাইরে গেলেই এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই। এটা হলো আমাদের একটা পলিসি। এরপরে আমরা বলছি যে অর্ডারলি অ্যাডজাস্টমেন্ট অফ এক্সচেঞ্জ রেট, অর্থাৎ এক্সচেঞ্জ রেটটা যাতে সুনির্দিষ্ট পথে চলতে পারে সেটা আমাদের দেখা ভালো করার দায়িত্ব আইএমএফ এর। অ্যাডভাইজিং মেম্বার কান্ট্রিজ অন ইকোনমিক, মনিটারি অ্যান্ড টেকনিক্যাল ম্যাটার্স, যেটা আমরা আগেও বলেছি। রিকনসাইল অর্থ হলো আমরা জানি যে এটা আমাদের একটা, এই শব্দটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি। রিকনসাইল অর্থ হলো আমরা জানি যে দুজনের মধ্যে যে দ্বন্দ্ব সেটা মিটমাটের একটা প্রক্রিয়া, অর্থাৎ মেটানো আর কি, বিবাদ মেটানো। তো যদি কান্ট্রিগুলোর মধ্যে এরকম কোনো কনফ্লিক্ট থেকে থাকে এক্সচেঞ্জ রেট নিয়ে, ডিভ্যালু করা বা এই টাইপের এক্সচেঞ্জ রেট নিয়ে কোনো যদি কনফ্লিক্ট থাকে, তাহলে সেটা রিকনসাইল করার দায়িত্ব হলো ফিনান্সিয়াল প্রতিষ্ঠান হিসাবে এটা দায়িত্ব পালন করে আইএমএফ। আমরা বলছি প্রোভাইডিং রিজার্ভার অফ কারেন্সিস অফ মেম্বার কান্ট্রিজ, কারেন্সি রিজার্ভার হিসাবে কাজ করে আমাদের এই আইএমএফ। অর্থাৎ কোনো কান্ট্রি যখন অসুবিধায় পড়ে তখন তাকে সেই সাপ্লাইটা সে নিশ্চিত করতে চায় আইএমএফ। তো এগুলোই মূলত আমাদের মেইন ফাংশন আইএমএফ এর। তো এরপরে আমরা আসছি সোয়াপ ট্রানজাকশনস। তো সোয়াপের আমরা বলেছিলাম কি যে একটা নির্দিষ্ট মার্কেটের এক্সচেঞ্জ রেটটা হিসাব করে অন্য মার্কেট থেকে আমি বেনিফিট নিতে চাই, একটা স্পট রেটে কিনে আর একটা ফরওয়ার্ড রেটে আমি বিক্রি করতে চাই, সেটাই মূলত আমাদের সোয়াপ ট্রানজাকশন ছিল। তো আমাদের আর 1 মিনিট সময় আছে, আমাদের আজকের আবার শেষ হবে কিনা। তো এখানে আমরা বলেছিলাম কি যে এখানে আমরা দেখছি কি যে আমরা একটু তাড়াতাড়ি যাই। ইন্ডিয়া তাদের $6,000 ধরলাম তাদের ব্যাংকে আছে। তো এখানে সে দেখছে যে $1 ওই মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটেই ইন্ডিয়ান রুপি 66, আবার 1 পাউন্ড সমান সমান দেখছে যে সে 100 রুপি। তো তাহলে এখান থেকে যদি সে পাউন্ডটাকে এখানে $1 আর 1 পাউন্ড, তাহলে এখন একের ভিত্তিতে আমরা যদি কনভার্ট করে দেই 100/66, তাহলে কেমন হয়? 1 পাউন্ড স্টার্লিং এর ভ্যালু আসে ইন্ডিয়ান মার্কেটে $1.52। এটা আমরা এখান থেকে কনভার্ট করে নিলাম। এবার ইন্ডিয়া দেখছে যদি সে পাউন্ড বিক্রি করে লন্ডন এক্সচেঞ্জে, তাহলে সে দেখছে যে তার $2 পায়। কিন্তু সেটা যদি সে ইন্ডিয়ান মার্কেটে বিক্রি করে তাহলে $1.52 পায়। তাহলে এখন ইন্ডিয়া কি করছে? তার ওই যে কারেন্সি যেটা ছিল 6,000, সেটাকে সে প্রথম পাউন্ডে কনভার্ট করছে, পাউন্ডে কনভার্ট করে এখন সে লন্ডনের মার্কেটে গেছে। তাহলে সাথে সাথে ফরওয়ার্ড স্পট রেটে সে কি করেছে যে পাউন্ডটাকে কিনেছে, এরপরে ফরওয়ার্ড রেটে যেটা আছে অর্থাৎ লন্ডন মার্কেটে, সেটা সে কি করেছে সেখানে যে সে $2 কনভার্ট করে নিয়েছে। অর্থাৎ আগে যে পরিমাণ সে পাউন্ড $1 কনভার্ট করতে পারতো, এখন তার চাইতে তার প্রফিট এখানে প্রায় প্রত্যেকটা পাউন্ড থেকে সে 0.48 পরিমাণ সে গেইন করতে পারছে। তো এটাই মূলত আমাদের সোয়াপ ট্রানজাকশন বলা হয়। অর্থাৎ এক মার্কেটের রেট হিসাব করে আমি আমার কারেন্সিটাকে কনভার্ট করে ওই মার্কেটের রেট থেকে নিজেরটা তুলে নিয়ে আসা, এটাকে আমরা বলি মূলত কারেন্সি সোয়াপ অথবা সোয়াপ ট্রানজাকশন। তো আজকের এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোশ্চেন থাকলে বলো।